খাতা পত্রের দিকে একটু নজর দেয়, খাতায় দেনার বোঝা পাহাড় হইতাছে। এতদিন তো আমি সব কিছুই দেখেছি, এই দুদিন হাল ছাড়তে না ছাড়তেই খাতায় দেনার পাহাড় হয়ে গেল। হোম না কেন বলি, হোম না কেন শুনি। ছোট বাবু বেহিসেবি খরচা কোটা করতেছে, গিন্নিমার রোজ সন্ধ্যা হইলে বড় দাদা বাবুকে সঙ্গে লইয়া ওই হাল ফেসালের পোশাক কইরা নাইট ক্লাবে যাইতেছে। কি বললেন সামনাল বাবু, অর্থ নাই বয়সে নাইট ক্লাবে যায়? তাছাড়া বড় খোকা অবাক কিছু নাই নাই বাবু, আমি শুধু দেখতেছি মা হইয়া কিভাবে সব ছেড়ে দে উৎসন্নে যাওয়ার সিঁড়ি তৈরি কইরা দিতেছে। না না, এ আমি ভাবতেও পারছি না। কি কইরা পারবেন গো রাই বাবু? দামি সিগারেট মুখে দিয়া ওই দাবার করে চাল দিদি হোক না, বিবেকের চালু খাতে ওরা ভাবে সংসারের হাল ধরা চাই, নাহলে ব্যবসা শিখেই উঠা যায়। সামনাল বাবু, তখন ওই বৌদিমণির ওই দামি দামি পোশাক সেদ্ধ কইরা খাইতে হইব, নয়তো ভুসি চুষলেন ভুসি। এই সময় আপনি আমাকে সতর্ক করে দিয়ে কি যে উপকার করলেন সামনাল বাবু, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি কি কথা কইতাছেন রাই বাবু? এই কমাসের হিসেবটা একটু আমায় দেখাতে পারবেন সামনাল বাবু? বিলক্ষণ পারি, তবে কথা কি জানেন রাই বাবু, দেবী পৃথিবী সামনে থেকে দেখার মশা আলাদা, পেছনে থাকে শুধু খড় আর কাদামাটি। বিপদ বুঝা খাতা পত্র নিজের কাছেই রাখি। এই দেখেন না, দেখেন ও গড, এই 2 মাসে 7 লাখ টাকা ঋণ আজই আরে মামা ব্যবস্থা করবো। সুদীপ, সুদীপ, এত চিৎকার করছো কেন? তার আগে আমার প্রশ্নের উত্তর দে, এই 2 মাসে এত টাকা বেশি খরচ হলো কিভাবে? সেটা তোমার ওই সান্নাল বাবুকে জিজ্ঞাসা করো। এটা তুমি কি কইছো ছোট বাবু? পুকুরে পোষা রাঘব বোয়াল রাইখা কেউ যদি সারাপোনা ছাড়ে, তাহলে সেই সারাপোনা কোথায় যায়? পুকুর কি তার সন্ধান দিতে পারে? তার মানে আপনি আমাকে রাঘব বোয়াল বলছেন? মানে ঠিক তা নয়, তবে বোয়ালের বাচ্চা কখনো রুই মিগেল হোক না। সান্নাল বাবু, যা শোন, যা হওয়ার হয়েছে, কিন্তু এখনো যদি তোরা সংগ্রহ করতে না পারিস, তাহলে খাতা দেনায় পাহাড় হয়ে যাবে, ব্যবসার লাটে উঠে যাবে। সে কি ভাবি? তাহলে কি হবে ভাবি? সে চিন্তা করবি তোরা। আমার মনে হয় ভাবি এটা সম্পূর্ণ তোমার ওই সোনা ছেলের কাছে। ঠিক আছে, আমার নাম সুদীপ রায়। আমাদের ঠকিয়ে ও যদি নিচে রাখেন বোঝাতে চাই, কাঁটা দিয়ে কাঁটা তুলতে আমিও জানি। তাহলে তুই কি বলতে চাস? সঙ্গীত তোকে ফাঁকি দিয়ে নিজের ভবিষ্যৎ করছে। কথা তোমার কাছে শোনাচ্ছে না হতে পারে ভাবি, কিন্তু আমার উপর মায়ের উপর ও যথেষ্ট হিংসা আছে। সুদীপ, কি বলছিস তুই? এই রসিক সান্নাল এখনো তোমার কাছে দাঁড়াইয়া আছে ছোট বাবু। অমন দেবতার মতো বড় দাদা বাবুর নামে অপতা কুপতা কইয়া নিজের মন্ডারে পোষা নর্দমা কইরা তুইল না। আপনি কিন্তু আমাকে রাগিয়ে আমার সেন্টিমেন্টের সুরসুরি দিতে চাইছেন। ঠিক কইতাছো ছোট বাবু। আমার তো আর জানা ছিল না যে এখনকার সমাজ সোজা কথার অভিধান পাল্টাইয়া তাকে ব্যাকা কইরা দিয়েছে। সান্নাল বাবু, ছোট বাবু যতই চিৎকার করো, ছোট বাবু যতই চিৎকার করো,
এই সান্নালের প্রতিটা কথার মধ্যে লুটে আছে রসের জাদু। তাই তোমাকে বড় মা আমাগো আদর কইরা রসিকতা কইরা দায়িত্ব। কিন্তু এখন তোমাগো মায়ার খেলা দেখতে দেখতে আমার সব রস শুকাইয়া গিয়া সুপারি হইয়া গেছে গো, সুপারি হইয়া গেছে। আমি ভাবছি এখন যা অবস্থা, ব্যবসাটা সামাল দেবো কিভাবে? ঘাবড়িও না বাপি, ঘাবড়িও না। ওসব মা একাই ম্যানেজ করে দেবে। তার মানে আমি বলছিলাম দাদা তো রেস্টি করেই ফেলেছে, তাই বলছিলাম এটা যখন হয়েই গেছে তখন অনুষ্ঠানের জন্য শুধু শুধু 5 লাখ টাকা খরচা আমি ভাইব। কি বলছিস সুধীর? তাছাড়া দাদা শুধু একজন দাবর ব্যক্তি, প্রয়োজন হলে ওদিকে যন্ত্র বানিয়ে সেখান থেকেও লাখ 7 টাকা আদায় করা যাবে বাপি। ব্যাস, লাভ হয়ে যাবে বাপি, লাভ। লাভ তো দূরের কথা নেই, শুধু এই 2 মাসে 7 লাখ টাকা লোকসান হয়ে গেছে। ও, এত বড় ব্যবসা সামান্য 7 লাখ টাকার জন্য এত চিন্তা করছো দাদা? আরে বাবা, ব্যবসা করতে গেলে লাভ লোকসান তো হবে। সবই বুঝি রে সুধীর, কিন্তু তোর বউ যে বাড়িতে আসতে না আসতে তাকে তো কথাটা শুনতে হলো। সুধীর, হ্যাঁ বাপি, তোমার না শরীর খারাপ, তোমাকে এই বিষয়ে বেশি চিন্তা করতে হবে না। আমার পুরো বিশ্বাস রেখে তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। জানি না ঈশ্বর শেষ পর্যন্ত আমার লল্লাটে কি লিখেছে। কি বলি সুধীর? বিশ্বাস, বিশ্বাস তোর উপর আমার যথেষ্ট আছে। আশা করি উপযুক্ত সন্তান হয়ে এই বাবার প্রতি বিশ্বাস চিরদিন বজায় রাখবি, চিরদিন বজায় রাখবি। চেষ্টা করবো বাপি, চেষ্টা করবো। দাদা, হয়তো কথায় কথায় ভুলে যাবো, এই চেকটা সই করে দাও। কেন রে, আমার তোর কিসের টাকা দরকার? তারপরে করবে চাইছো? এতদিন তো তোরা সঙ্গে সঙ্গে সই করে দিয়েছো। আমি আমার প্রয়োজনীয় মতো সংখ্যা বসিয়ে নিয়েছি। সুধীর, আজ বিয়ের বৈতরণী পার হতে না হতেই বিবেকের ঘরে তালা চাকি দিয়ে স্বার্থপর হয়ে গেলে দাদা। না রে সুধীর, না, তুই ওই কথা এখনো বলিস না। এখনো তোর বৌদির সাথে আমার সাংসারিক কোনো কথাই হয়নি। তাছাড়া জিজ্ঞাসা করার কারণ ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য রে। দাদা, হ্যাঁ রে সুধীর, তাই আমি ঠিক করেছি আর আমি কোনো হিসাবে খরচা হতে দেবো না। তার মানে আমি মা তোমার হিসাবে বাইরে? আমার কাছে নয় রে সুধীর, আমার কাছে নয়। এ আমাদের অন্তর কাঠামোর ভিতরে যে নিজস্ব বিবেকটা আছে, সে সত্যি সত্যি মাকে ঘৃণা করে। বইয়ের রূপে মুক্ত হয়ে অনেকেই তুমি সব ভুলে গেলে দাদা। ঠিক আছে, আমার নাম সুদীপ রায়। আজ আমি মাকে তোমার সমস্ত কথা বলে ব্যবসার 50% শেয়ার আমার আর মায়ের নামে করে দেবো। দেনার দায়িত্বটা সম্পূর্ণ তোমার ভাগেই থাকবে, কথাটা মনে রেখো। মাঝে মধ্যে আমার নিজেকে ঘৃণা লাগে। মা তার উপযুক্ত ছেলেকে নাইট ক্লাবে ঢুকিয়ে, মা তার রঙিন নৃত্যে মাতিয়ে নিজে যাই ছেলের বসে বয়ফ্রেন্ডের সাথে। মাঝে মধ্যে আমার নিজেকে ঘৃণা লাগে, মনে হয় নিজেকে ওই নরকের অন্ধকারে হারিয়ে যেতে দেবো, কিন্তু পারি না। সন্ধ্যার চরম মুহূর্তে আমাকে যেন টানতে টানতে নিয়ে যায় ওই নরকের অন্ধকারে। কিন্তু না মা, না, আজ থেকে তুমি শত চেষ্টা করলেও আমি আর ওই নরকের পথে পা বাড়াবো না। দৃঢ় প্রতিজ্ঞা। ও ভাই, তুমি এখানে? তুমি এমন করছো কেন? এই তো সবে সন্ধ্যা 6টা। ও, 7টা বাজতে 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা ভাই, বাকি পোশাক পরেছে? হ্যাঁ, তিনি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছেন। কেন? তুমি কি কোথাও যাবে? হ্যাঁ ভাই, ভেবেছিলাম
আজ থেকে তোমাকে ছেড়ে আর আমি কোথাও যাব না। কিন্তু যত সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই যেন আমার মনটা বিচলিত হচ্ছে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা পায়ে বলো। আনন্দ মেলা যাওয়ার সময় মা তো রোজ আমাকে টেনে নিয়ে যায়, কিন্তু আজ কেন আমাকে একটি বারও ডাকলো না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না পায়েল না, পাগল আমি নই, কিন্তু সন্ধ্যার চরম মুহূর্তে ঘড়িতে 7টার কাঁটা ছুঁই ছুঁই কই কোথায় গেল সে রঙিন আলো? আমার শরীরে শিহরণ জাগছে না কেন? মা দাঁড়াও মা। তুমি কি করছো? কি করছো সন্দীপ? তুমি শান্ত হও, বসো। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। দাঁড়াও মা, আমি আসছি। হে ভগবান, এ আমি কি দেখছি? আমি কি দেখছি ঠাকুর? মুহূর্তের মধ্যে ভালো মানুষটা কেন যে উন্মাদের মতো প্রলাপ করছে? কেন? আমি কিছু বুঝতে পারছি না। শয়তানের শয়তানি, তুমি কিছুতেই বুঝতে পারবে না বৌদি। হ্যাঁ, ভুল করে যখন মাথায় তার মালা গলায় পড়েছো তখন আর করার কিছুই নেই। তার চেয়ে আমি বলি কি, ওই মাথা লম্পট স্বামীর কথা চিন্তা না করে চিন্তা করবে এই সোনার চাঁদ দেবরের কথা। আরে দেখ তেরি ঠাকুর পাও কি বলি, তুমি আমার নাম ধরে ডাকবে? হয় না ভাই, হিন্দু ঘরের গৃহবধূদের একটা নিয়ম আছে, তাই আমাদের সেই নিয়ম মেনে চলতে হয়। তাছাড়া তোমার দাদা সম্বন্ধে এসব কি কথা বলছো? জ্বলন্ত আগুনের মতো সত্যি বৌদি। তাই বলছি, নিজেকে তৈরি করতে শেখো। আমাকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো, তাহলে তোমার দীর্ঘদিনের উপবাসী মন আমি কানায় ভুলে যেও না শয়তান, আমি তোমার দাদার বৌদির সাক্ষী করা স্ত্রী, সম্পর্কে আমি তোমার বৌদি। ভান্ডার খুলো না মায়েরি। ওসব খেয়ালের কথা আমার সব জানা আছে, আমি সব জেনেও বলছি বৌদি। যৌবনের জ্বালা কারো কথা মানে না। তোমার স্বামী মানে আমার দাদা, তোমাকে ভালোবেসে তোমার যৌবনের জ্বালা কোনোদিন মেটাতে পারবে না। তখন কিন্তু তোমাকে সোনার ছেলের মতো ঘুমটার নিচে খ্যামেটা না করতেই হবে। কি বললি শয়তান? প্রথমেই একটা চড় কেমন লাগলো? লাগেনি? আমার লাগেনি, কারণ চড় দিয়ে চার করলে এর মধ্যে জমে ভালো। ওই নোংরা ভাষার একবার উচ্চারণ করলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। পারবে না, পারবে না বৌদি। তাহলে আমার একটা কথা শুনে রাখো, আজ তোমার যে হাতটা আমার গালে উঠেছে, ওই হাত একদিন আমারই পা ধরে নিজের জীবন ভিক্ষা চাইবে। তবে বৌদি হয়ে নয়, বউ হয়ে। ওগো ঠাকুর, তুমি আমাকে কোন স্বর্গরাজ্যে পাঠালে বাপি? আমি তো তোমার কথা মতোই সন্দীপকে বিয়ে করি। আমি তো আমার ভালোবাসাকে সন্দীপকে বিয়ে করেছি, কিন্তু অমিত কি সত্যি মুক্তি পেয়েছে? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। বলবে না, এই সন্ধ্যের রায়ের মুখের উপরে কেউ কোনো কথা বলবে না। দেখছি ঠাকুর, দেবতার মতো মানুষটা এই মুহূর্তের মধ্যে এত পরিবর্তন হলো কি করে? কি ভাবছো ডার্লিং? ভাবছি তোমার ভাই সন্দীপ এতক্ষণ যা বলে গেল তা অক্ষরে অক্ষরে সব সত্যি। তোমার যে কত রূপ তা সে আমাকে তার বুকের মধ্যে চেপে ধরে ড্রিঙ্ক করায়। কিন্তু আমি তো তোমার অগ্নি সাক্ষী করা স্ত্রী, আমি কি তোমাকে ভালোবাসি
কেন বেনালি আরে দাঁড়াতে পারছি না ঘুমে আমার এসে হয়েছে আমি একজন নারী তোমার মতো আমার তো মন আছে না আমার নারীত্বকে তুমি গ্রহণ করে আমাকে তুমি শান্তি দাও শান্তি শান্তি দাও সন্দীপ বন্ধ হয়ে যাবে তুমিও তাহলে একটু শালির সাথে কথা বলে না
দেখেছি সম্পূর্ণ মিথ্যে। কেন চাচা মিথ্যে কেন? দিদি ওর যদি সত্যিই ভালোবাসতো তাহলে তোকে হাজতে পাঠাতো না। এর জন্য তো পায়ের দায়ী নয় চাচা, দায়ী তোর বাবা। বেটা হ্যাঁ চাচা, পায়ের বিশ্বাসঘাতিনী নয়। নয়কে হয় করতে মেয়েদেরকে বেশি সময় লাগে না বন্ধু। আমাকে তুই চিনতে পারছিস না? কিন্তু তোর হাতে মদের বোতল। মদ না বন্ধু, মদ নয়। এই মদই তো আমাকে বাঁচার পথ করে দেবে। মানেটা আমি বলছি বাবু, আমার বেটা পায়েল দিতে বলিকে মানে আকাশ থেকে পরিষ্কার সুদীপ। আরে কিন্তু তোর পরের ফ্রেন্ড পাগল তো বিয়ে হয়ে গেল। পসিবল, আমি বিশ্বাস করি না। একটি বার ভেবে দেখতো আমি যে নিখিল গুপ্ত নাটক করে তোকে অ্যারেস্ট করালো, সেই নিখিল গুপ্তই কেন থানায় ফোন করে তোকে ছাড়তে বললো? ঠিক বলেছিস। কেন আমাকে হঠাৎ ওরা লকআপ থেকে ছেড়ে দিল? কেন কেন কেন? বেটা এইভাবে তুই নিজেকে ধীরে ধীরে শেষ করিস না। তুই আর মদ খাস না বেটা, আর মদ খাস না। চাচা, আমি যা ভাবতে পারছি না। না না, আচ্ছা আচ্ছা, তো মনে পড়েছে নিখিল গুপ্ত আমাকে বলেছিল যখন পায়ের সন্দীপের সিঁদুর মাথায় নিয়েও বাড়ি যাবে, সেই দিন আমার মুক্তি। আমি এটা লকআপে থেকেও জানতে পেরেছিলাম। সুদীপ বল, এখন আমি কি করবো বল? ওই নিখিল গুপ্তর টাকার পাহাড়ে লাথি মেরে তোকে নিতে হবে উপযুক্ত প্রতিশোধ। প্রতিশোধ নয়, মানে তো হিংসা গো। প্রতিশোধ নিয়ে তো জয়লাভ করা যায় না। তাই আমি তোমাকে বলছি যুবক, তুমি তোমাকে নিয়ে যাও ওই সহানুভূতির শীর্ষে। ওসব খেতে পারবো না, তাই কান্দিস না। আমি তুই ঠিক বলেছিস, প্রতিশোধ আমাকে নিতেই হবে। আর তার জন্য চাই টাকা, প্রচুর টাকা, প্রচুর টাকা। কত টাকা আমি পাবো কথা ছিল? তোকে যদি আমি সাহায্য করি, তুই তবে টাকা দিয়ে নয়, একজন বড় ব্যবসার পার্টনার। আমি ভাবু নো ব্রাদার, টাকা থাকবে সে, তুই শুধু বুদ্ধি খাটিয়ে মেনটেন। এই সুযোগ তুই যদি আমাকে করে দিস সুদীপ, তাহলে আমি তো কৃতজ্ঞতা কোনোদিন ভুলবো না। কিন্তু কি বলছিস বেটা? হ্যাঁ চাচা, টাকার জন্য যে ব্যর্থতার আগুন আমার সারা শরীরকে জ্বলে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, সেই টাকার জন্য আমি নিখিল গুপ্তকে আমার পায়ের তলায় ফেলতে চাই আর দেখাতে চাই তার মেয়ের ভবিষ্যৎ জীবনের পরিণতি কতটা ভয়ঙ্কর। শালা আমার মাথাটা শয়তানের আখড়া। নিখিল আর আমার দাদার পিছনে অনেককে লাগিয়ে দিল।
নিখিল গুপ্ত। তাকে তো আমারও চাই। তাকে পেলেই তো আবার আমার সব কিছু ফেরত পাবো। আচ্ছা আচ্ছা ফকির সাহেব, তুমি কি বলতে পারো ওই নিখিল গুপ্তর ওপর ছেলে দুটোর এত রাগ কেন? সে অনেক কথা বাবু। বলো বলো না ফকির সাহেব, আমার শুনতে যে বড় ইচ্ছে করছে। বলো বলো ফকির সাহেব বলো। আমার বেটা ওই নিখিল গুপ্ত মেয়েকে প্যার করতো, কিন্তু 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 কি? বলো না ফকির সাহেব, কিন্তু কি? আমার বেটাকে বিনা কারণে হাবিতে পাঠিয়ে সে তার মায়াকে অন্য বাড়ি সাথে দিয়েছে। ঠিক করেছে, নিখিল একেবারে ঠিক কাজ করেছে। কারণ তোমার ছেলের মনে বড় লোক, তাই সে মুসলমানের ছেলে হয়ে একটা ধনী হিন্দুর মেয়েকে ভালোবাসতে চেয়েছে। সাবধান কর্তা, আমার বেটা যেখানে কুকুরটা বললে আমি তোকে কুকুর আনিয়ে আমি মুসলমান, এ কথা সত্য, কিন্তু আমার বেটা হিন্দু। আজব দেশের গল্প, রূপকথার গল্প। মুসলমান বাপে হিন্দু বেটা। বিশ্বাস করো কর্তা, বিশ্বাস করো, আমি আমার বুকের রক্ত নিয়ে তিল তিল করে মানুষ করেছি। আমি হিন্দু হয়ে বেটাকে হিন্দু দেবতা আরাধনা শিখিয়েছি। পীর সাহেব, যদি সে ওর বাবাকে কোনোদিন ফিরে পায়, তাহলে হতভাগা সামার মুসলমানকে আমার কাছে ঘেন্না করবে। আসল আসল বাবা মা সে অনেক কথা বাবু, যদি এই বিধর্মীকে ঘেন্না না করো, তাহলে আমার ডেরায় চলো, আমি সব কথা তোমাকে খুলে বলবো। ফকির সাহেব, ভয় নেই কর্তা, ভয় নেই। এই মুসলমানের বিন্দু মাত্র জল তোমাদের খরচ করতে হবে না। ডেরায় আছে আমার হিন্দু বেটার পবিত্র মন্দির। সেই মন্দিরে বসে আমার বেটা যখন আখের বাড়ি ফেলে আর তার ঠাকুরকে ডেকে ডেকে বলে, হে ঠাকুর, হে ঠাকুর, আমার বাবাকে ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। আমি তখন আল্লাহকে দিয়ে বলে ডাকেন, হে আল্লাহ, তুমি তো আমার বেটার আর্থ শুনতে পারো না, আমার বেটার আখের বাড়ি দেখতে পারো না। শুধু একটিবার ওর বাবাকে ফিরিয়ে দাও, একটিবার ফিরিয়ে দাও, একটিবার ফিরিয়ে দাও। যদি বাঁচতে আর বাঁচাইতে চায়, শক্ত কইরা হাত ধরে। কি যে বলেন সান্নাল বাবু, আমার যা শরীরের অবস্থা, তাতে কোনো সব চিন্তা ভাবনা মোটেই সহ্য হবে না। তাহলে ওই কালো পতাকায় নিচে বসে পরিণাম করে তার মানে ব্যবসার খাতায় দেনার বোঝার লাইগা এবারই নিলাম হইতে বেশি সময় লাগুন না। কি বলছেন সান্নাল বাবু? কি হলো বাপি, এত উত্তেজিত হচ্ছে কেন? তোমার না শরীর খারাপ? তোমাকে তো বলেছি কোনো ব্যাপারে তুই মাথা ঘামাবে না। আমার উপরে আস্থা রেখে তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। তোর উপর আমার যথেষ্ট আস্থা আছে সন্দীপ, কিন্তু কেন এখন কি আমার উপরে এখনো আস্থা থাকছে না তো? কি কইরা পারবে গো বড় দাদা বাবু? ব্যবসার লাইগা আগামী মাসে 10 লাখ টাকা প্রয়োজন, কিন্তু এই রসিক সান্নালের বসের ভার শূন্য। এক সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা না হইলে তোমাকে ব্যবসা বর্ষা হইয়া যাবো। কি বলছেন সারাবু? ঠিক কথাই কইতাছি বড় দাদা বাবু। গতকাল ব্যাংকে চেক ভাঙাইতে গিয়া বড় জোর পয়সা গেছি। কেন? ব্যাংক সব ফাইকা ফাঁকা? তার মানে
যখন তখন আমার বিশ্বাস করে থেকে সাইন করে দেওয়াটা কি মহা বিপদ থেকে নিয়ে এলো? আমি তোমাকে আগেই কয়েছিলাম পুকুরে রাঘব বল নায়িকা যতই তুমি সারা মনা খাও একটি মাছও পাও না। আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করব, আমার কি করা উচিত। সেই কথাটা তোমার অনেক আগেই চিন্তা করা উচিত ছিল বাপি। Yes, 3 মাস আগে বিজন বাবুর কাছ থেকে লোন করেছিলেন, এই নাও তার নোটিশ। কিন্তু সেই টাকা আমি সব দিয়ে দিয়েছি। শোধ দিয়ে দিলে কোনো কোম্পানি নোটিশ পাঠাতো না সন্দীপ, নিশ্চয়ই তোর কোথাও ভুল হচ্ছে। ভুল? ঠিকই বলেছো বাবা, মহা ভুল আমার করেছি। সেটা হলো টাকাটা আমি নিজের হাতে দিয়ে চুক্তিপত্র বাতিল করে আসিনি। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো দাদা? ঠিক আছে, এই নাও নোটিশ। শোনো বাপি, আর আমি তোমাদের মধ্যে থাকতে চাই না। আজ আমার সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে দিতে হবে। কথাটা মনে রেখো। কথা শোন সুদীপ, কথা শোন। মাথা গরম করে চলে গেল। মাথা ঠান্ডা কর সন্দীপ, ঠান্ডাবাবুর পরামর্শ নিয়ে দেখ কিভাবে কি করা যায়। সাজানোর পরামর্শ কোনো প্রয়োজন নেই বাবা, আমি সব বুঝেও কিছু করতে পারছি না। পারছি না বললে তো হবে না গো, জয় তোমাকে হতেই হবে। প্রয়োজন হলে আমি তোমাকে সাহায্য করবো। কি সাহায্য করবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? বৌমা তো কোনো খারাপ কথা বলেনি সন্দীপ, তোর কথা শুনে মনে হচ্ছে ও যেন তোর চোখের বালি। তুমি জানো না বাবা, এই শয়তানিটা এই বাড়িতে আসার পর থেকে আমার এই চরম পরিণতি। কি বললে তুমি? আমি শয়তানি? বলুন না বাবা, বলুন আমি এই সংসারে এসে কি অপরাধ করেছি? কেন আমাকে দিবানিশি ভুলের মাসুল গুনতে হচ্ছে? বলুন না বাবা, বলুন। আরো কাঁদতে হবে কেন? আমি বললাম ব্যবসার খুব দুরবস্থা, তোমার বাবাকে বলে লাখ 5 টাকা ব্যবস্থা করে দাও, পরে শোধ দিয়ে দেবো। ও ওকে বলে কিনা আমি ভিখারি। সন্দীপ, হে ভগবান, এত বড় মিথ্যা কথা বলতে পারলে? বিশ্বাস করুন বাবা, আপনার ছেলে আমাকে কিচ্ছু বলেনি, ও সব ভুল বলছে। আমি না বললেও সুদীপ তো তোমাকে বলেছে। হ্যাঁ বলেছে, আর তার জন্য আমি আমার সব গহনা ওকে তুলে দিয়েছি। বৌমা হ্যাঁ বাবা, বিশ্বাস করুন আমি আমার সমস্ত গয়না পুরি গয়না বন্ধ রেখে টাকা জোগাড় করে দিয়েছি। তা আপনার ছেলে কেন যে আমাকে সহ্য করতে পারে না তা আমি জানি না বাবা, তা আমি জানি না। ওই যে সুদীপ বললো তোমার ভাইকে তুমি কতটা বিশ্বাস করো আমি জানি না, কিন্তু আমি তোকে এক ফোঁটাও বিশ্বাস করি না। বৌমা, হ্যাঁ বাবা, আপনার ছোট ছেলের ওই কুৎসিত নোংরা রূপটা যদি আপনি দেখতে পান তাহলে লজ্জায় আপনি আত্মহত্যা করবেন। সুদীপ তাহলে অনেক দূর এগিয়ে গেছে। কি ভাবছো তুমি? খুব দুর্বল হয়ে গেলে। আমার চেয়েও যে বেশি ভুল তুমি করে ফেলবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারি। তার মানে মানে তোমার সমস্ত গহনা সুদীপের হাতে তুলে দিয়ে যে মহৎ ভুল করেছো, সেই ভুলের মাসুল তোমাকে সারাটা জীবন গুনতে হবে। এতদিন তো তোমার কাছে ফুলের মাসুল দিয়ে এসেছি, এবার না হয় সকলের কাছেই দেব। পায়ে বৌমা, হ্যাঁ বাবা, এইভাবে দিনের পর দিন ফুলের মাসুল গুনতে গুনতে যেদিন চরম পরিণতি আসবে সেদিন আর কেউ রেহাই পাবেন না। পুরুষরা শুধু নারীর মমতাময়ী রূপটা দেখেছে, দেখেনি তাদের বাসরূপে অসুর নিধন যজ্ঞের রাগ করো না প্লিজ, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে বুঝতে চাই শুনি, যেদিন তোমার মন থেকে সমস্ত নোংরা মুছে ফেলে আমাকে উপযুক্ত মর্যাদা দিয়ে তুমি আমাকে তোমার আপন করে নেবে সেই দিন। বিশ্বাস করো আমি ভুল বলছি,
ভুল করছি পায়ে। চক্রান্তের ঘূর্ণিঝড়ে আমি তলিয়ে গেছিলাম ওই নরকের অন্ধকারে। তুমি কি পারবে না পায়ে সে ভয়ঙ্কর ঝড়ের কবল থেকে তুমি আমাকে উদ্ধার করতে? সন্দীপ, তুমি যদি প্রকৃতই তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে সঠিক পথে নিয়ে আসবো। সন্দীপ, কত রাত আমি তোমার কাছে নারী হৃদয়ে অনবরত উজাড় করতে চেয়েছি সন্দীপ, কিন্তু তুমি নিশ্চিন্তে ঘুমিয়েছো। আমি ভুল করেছি পায়েল, মহা ভুল করেছি। অতীতকে আমি মন থেকে মুছে ফেলতে চাই পায়েল। এই কথা তুমি আগে অনেকবার বলেছো সন্দীপ, কিন্তু সন্ধ্যে 6টা বাজলেই তুমি আর মানুষ থাকো না। একটি ভার তুমি ভেবে দেখো সন্দীপ, তোমার মতো আমিও যদি তোমাকে না জানিয়ে পর পুরুষের সঙ্গে ওই নাইট ক্লাবে নেচে বেড়াই, তুমি কি তা সহ্য করতে পারবে? না না না, বিশ্বাস করো, আমি আর কিছু চাই না। আমি চাই শুধু তোমাকে। প্রয়োজন হলে আমি সকলকে ছেড়ে তোমাকে নিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাবো পায়ে। তুমি সত্যি বলছো সন্দীপ? সত্যি সত্যি সত্যি। এতদিনে তোমার সব চা পাওয়া আজ আমি কানাই কানাই বলি দেবো পায়ে। সত্যি বলছো? তুমি আমার সন্দীপ, তুমি আমার কাছে ফিরে এসেছো। হ্যাঁ পায়ে, হ্যাঁ। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে তুমি সাগরে সাঁতার কেটে এগিয়ে যাবো মাছ ধরে। লুকিয়ে ফেলো।
সন্দীপ বাবু? হ্যাঁ, আপনি হঠাৎ কি ব্যাপার স্যার? You are under my arrest. বলুন স্যার, কেন 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 আপনি আমার সরে দিকে আসছেন? আমার স্বামী কি অপরাধ করেছে? থানায় গেলে জানতে পারবেন। সিপাই, হাত পা লাগা। না স্যার, আইনত উপযুক্ত কারণ না দেখিয়ে আপনি আমার স্বামীকে দিতে পারেন না। বাধা দেবেন না ম্যাডাম, শুধু এটুকু জেনে রাখুন আপনার স্বামীর নামে 7 লাখ টাকার জাল চেক ধরা পড়েছে। সত্যমিথ্যা প্রমাণ দেবে আদালত। বিশ্বাস করুন স্যার, আমার স্বামী কোনো অপরাধ করেনি। ও নিরপরাধ, ওকে নিয়ে যাবেন না, আমি আমার পায়ে পড়ি। সরি ম্যাডাম, আইনের রক্ষক হয়তো আইনকে আমি অগ্রাহ্য করতে পারি না। ভাই আসামিকে নিয়ে এসে না, তুমি যেও না সন্দীপ, তুমি যেও না। কেঁদো না পায়ে, কেঁদো না। চন্দ্র সূর্য যদি সত্যি হয়, ধর্ম বলে যদি পৃথিবীতে কিছু থেকে থাকে, তাহলে তুমি দেখো ওদের মিথ্যে চক্রান্তের জাল ছিন্ন করে আমি আবার তোমার কাছে ফিরে আসতে পারি। সন্দীপ, সুখী থেকো, ভালো থেকো। যেও না সন্দীপ, যেও না, যেও না। ওগো ঠাকুর, আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? আমি সন্দীপের অগ্নি সাক্ষী করা স্ত্রী। এভাবে এভাবে আমি কিছুতেই হেরে যাব না। আমি সন্দীপকে যেভাবে হোক ফিরিয়ে নিয়ে আসবো, যেভাবে হোক ফিরিয়ে নিয়ে আসবো, ওকে ফিরিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি অতীতকে ভুলে যেতেই চাই, কিন্তু পরে পরে কেন আমার 25 বছর আগে ফিরে যেতে চাইছেন? না না, সৌভাগ্য সময় এখন নয়। আগামীকাল জামাই ষষ্ঠী। সকালটি হতে না হতে মেয়ে জামাই এসে সারা বাড়িটা মাতিয়ে রাখবে। কথা বলেছো নাকি? কথা বলেছো? এক সময় জামাই ষষ্ঠীর দিন এ বাড়িতে চলতো আনন্দ উৎসব। এই, বিনা পারমিশনে আমার বাড়িতে প্রবেশ করে আমার নাম ধরে ডাকার সাহস কে দিয়েছে? কি কথা বলছো নাকি? তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে ঠিক চিনেছি। অবিলম্ব করলে আমার ঠাকুরকে দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তুমি নাকি একবার 25 বছর আগে ফেরত যাওয়ার চেষ্টা করে দেখো তো নাকি? দেখো সব মনে পড়ে যাবে। কাকে তুমি পাগল বলছো, আর কাকে বা কার বাড়ি থেকে কার খাটটা দিয়ে ধার করে দেওয়ার কথা বলছো? From my house, নিখিল গুপ্তের কাছে গলার জোর দেখালে তোকে কিন্তু প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না। বললাম
দেখছিস সে একটা হিংস্র বাঘ। ভয়ঙ্কর নকরাঘাতে যে কোনো মুহূর্তে তোকে ক্ষত বিক্ষত হতে হবে। মরতে মেরে কি লাভ ভাই? নিখিল, নিখিল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার সেই আগের নিখিল কিনা? বিশ্বাস করো, আর আমি তোমার কাছে কোনো কিছু চাইবো না, শুধু শুধু চাইবো আমার বুকের মালিককে। আমায় মানলে যে আমার অভিজ্ঞ আত্মাটা শান্তি পাবে না। নিখিল, নিখিল, আমি তোমাকে জোড়া করবো। যদি যদি তুমি না চাও তাহলে আমি আমার কোনো পরিচয় দেব না। শুধু শুধু একদিন না, একবার তাকে আমার চোখের দেখা দেখে আমার এই বুককে পাষাণ করে আমি এখান থেকে চলে যাব। দয়া করো, দয়া করো নিখিল, আমাকে তুমি একটু দয়া করো, আমাকে একটু। তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবি? ছেড়ে দে, ছেড়ে দে। আরে খেপা পাগল মানুষ ওরে বাড়িতে ঢুকে পড়েছে, ওকে বাড়ির বাইরে বের করে দে। নিখিল, নিখিল, কি ওকে বাঁচিয়ে রেখে আমি কোনো ভুল করলাম না? সন্ধান যখন একবার পেয়েছে তখন প্রলয় বাবু হলে নিশ্চয়ই আবার আসবে। সেই সুযোগে আমাকে সব কাজ পৌঁছাতে হবে। হ্যালো, কে? মা পায়ে বল, বল মা, কেমন আছিস? হ্যাঁ শোন, আগামীকাল সকাল করে আসিস কিন্তু। হ্যাঁ, কি বলছিস? আসলে হবে না কেন? হোয়াট? সন্দীপ অ্যারেস্ট হয়েছে? বাবু, গতকাল সন্ধ্যায় সন্দীপ বাবুকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হয়েছি। তোর সাহস যে আমাকে না জানিয়ে আমার জামাইকে আপনি গ্রেফতার করেছেন? জানেন, জানেন আপনি আমি আপনাকে কি করতে পারি? সরি নিখিল বাবু, আইনত আপনি কিছুই করতে পারেন না। আমি জানতে চাই সন্দীপকে অ্যারেস্ট করেছেন কোন অপরাধী? মার্জনীয় অপরাধী তিনি। সন্দীপ বাবুর নামে 7 লাখ টাকার জাল চেক ধরা পড়েছে। টাকার প্রয়োজন, সে কথা সন্দীপ আমাকে জানালো না কেন? যাক শুনুন আমার বাবু, সন্দীপকে আপনি ছেড়ে দিন। আমার পক্ষে অসম্ভব নিখিল বাবু। কেন? কেন অসম্ভব? যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারেন, কিন্তু আইনকে কিনতে পারেন না। 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে যদি সন্দীপ ছাড়া না পায় তাহলে আপনি কিন্তু সুন্দরবনে পোস্টিং নেবার জন্য প্রস্তুত থাকবেন। সুন্দরবন, সুন্দরবন কেন? আপনি আমাকে ভয় দেখিয়ে ওই
আফ্রিকার জঙ্গলে বাড়ালেও সেই পোস্টিং থেকে আমি বিন্দু মাত্র দ্বিধা করবো না। তবে আপনি সন্দীপকে ছাড়বেন না। সন্দীপবাবু ছাড়া পেতে পারে, তবে একটা শর্তে। কি সে শর্ত? সন্দীপবাবুর নামে 7 লাখ টাকার জাল চেক ধরা পড়েছে। তার এগেনস্টে যিনি কেস করেছেন তিনি যদি 24 ঘন্টার মধ্যে কেসটা উইথড্র করে নেন, তাহলে সন্দীপবাবু ছাড়া পেতে পারে। বলুন কে সেই ব্যক্তি? তাকে আমি টাকায় সম্মতি দেব। ভুল করছেন নিখিল বাবু, আপনার থেকে অনেক বেশি টাকার মালিক তিনি। বিশাল ব্যবসার সঙ্গে লাইসেন্স প্রাপ্ত সুদের কারবার আপনার কোম্পানি, কিন্তু তার কাছে আপনি পাত্তা পাবেন বলে আমার মনে হয় না। তবু বলুন কে সেই ব্যক্তি? বেঙ্গল রিসার্চ অ্যান্ড ফার্মাসিউটিক্যালের সেকেন্ড পার্টনারশিপ অমিত বাবু। অমিত? ওই সে যাকে আপনি একদিন মিথ্যেভাবে আসামি সাব্যস্ত করে গ্রেপ্তার করিয়েছিলেন আপনার স্বার্থ সিদ্ধির জন্য, সেই অমিত। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না নিখিল বাবু। কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে? ছাই চাপা আগুন যেমন হঠাৎ তপ করে জ্বলে ওঠে, তেমনি আপনার হিংসায় শহীদ হয়েছে ওই অমিত। বেঙ্গল রিসার্চ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। আমার একমাত্র মেয়েকে সুখী করতে প্রয়োজন হলে আমি নিজে যাবো অমিতের কাছে। দেখতে চান সে একটা বিশ্লেষণের সেকেন্ড পার্টনার হয়ে কত আমি অর্থ উপার্জন করেছি। হ্যাঁ, আমাকে এখনই যেতে হবে অমিতের কাছে। না না বেটা, আল্লাহ মনে হয় এতদিন তোর উপরে মুখ তুলে চেয়েছে। তোমার রিক্সা টানার পয়সা কি করে যায় চাচা? দেখো আমার হাতগুলো দেখো, এখনো পরিশ্রমের দাগ এখনো বোঝা যাচ্ছে। সেই চিহ্ন এখনো মিলিয়ে যায়নি চাচা। ভুলে যা বেটা, ওসব পুরনো দিনের কথা তুই ভুলে যা। কি করে ভুলবো চাচা, কি করে ভুলবো? যখন আমি অসহায় ছিলাম ওই নিখিল গুপ্ত আমাকে জানা তাই বলে অপমান করেছিল। বেটা হ্যাঁ চাচা, আমার টাকা ছিল না বলে সে আমাকে ব্ল্যাকমেল করেছিল, খুন করেছিল আমার নিজ মনটাকে, তিলে তিলে শেষ করেছিল আমার নিষ্পাপ ভালোবাসাকে। তুই শান্ত হ বেটা। কি করে শান্ত হবো চাচা, কি করে শান্ত হবো? আজ তো আমি ভিখারি নই, আজ তো আমার কাছে অনেক টাকা, কিন্তু চাচা সে কি ফিরিয়ে দিতে পারবে আমার ভালোবাসাকে? সে কি ফিরিয়ে দিতে পারবে আমার হৃৎপিণ্ডকে? ভুলে যা বেটা, ওসব পুরনো দিনের কথা তুই ভুলে যা। যে মায়া তোর সাথে বেইমানি করেছে সে বেহেশতের তুলে নেই। তোর মতো তাকেও গুমরে গুমরে কাঁদতে হচ্ছে। চাচা আমার বেটার মনের কষ্ট কোনোদিন বিফলে যাবে না। ওই খোলাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তাকে অভিশাপ দিচ্ছি। না না, আমি তাকে অভিশাপ দিতে পারবো না। তুই যাকে ভালোবেসেছিস, আমি যাকে মায়ের মতো শ্রদ্ধা করি, তাকে আমি অভিশাপ দিতে পারবো না। বরং এই মেহেরবান খোদাকে জানাবো, খোদা তুমি ওকে সুখী করো, খোদা তুমি ওকে সুখী করো। চাচা কি বাইরে সুখ চায়? না না, তাহলে কি আমি ভুল করলাম? সন্দীপকে অ্যারেস্ট করি কি আমি ভুল করলাম? না, এই সমস্ত কিছুর জন্য দায়ী ওই নিখিল গুপ্ত। ওই নিখিল গুপ্তকে আমি এখনই পেলে তার গলা চেপে সন্দীপকে তুমি মুক্তি দাও। অমিত,
বিনা পারমিশনে আমার বাড়িতে প্রবেশ করার অধিকার আপনাকে কে দিয়েছে? কেউ দেয়নি হবে। তোমার অকর্তব্য আজ আমাকে তোমার কাছে আসতে বাধ্য করিয়েছে। ভেরি গুড নিখিল বাবু, ভেরি গুড। তো আপনি একজন ভদ্রলোক, একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাকে আপনাকে শিখিয়ে দিতে হবে। What do you mean? I mean, অমিত নয়, অমিত বাবু বলুন। আমার এই কারখানার সামান্য একটা লেবারকে বাবু সম্বোধন করতে হবে। Yes, আর যদি না করেন এক্ষুনি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তার আগে আমি জানতে চাই সন্দীপকে অ্যারেস্ট করিয়েছো কোন অপরাধে? সেই কৈফিয়তকে আপনাকে দিতে হবে। Yes! তাহলে আপনিও বলুন, 6 মাস আগে বিনা অপরাধে আপনার কারখানার শ্রমিক অমিতকে জেলে পাঠিয়েছিলেন কি অপরাধ? প্রয়োজন মিটে যেতেই আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম। বাড়ি চলে যান নিখিল বাবু, বাড়ি চলে যান। আমার প্রয়োজন মিটে গেলে আপনার জামাই আপনার বাড়িতে চলে যাবে। তুমি কি আমার সঙ্গে প্রতিশোধের হিসাব নিতে চাও? নিচ্ছি, প্রতিশোধ নিচ্ছি। একটা অসহায় যুবককে আপনি হিংস্র করে তুলেছিলেন, কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা আপনি শিখিয়েছিলেন। কি বলছো তুমি? চিৎকার করে কোনো লাভ হবে না নিখিল বাবু। আমি জানতে চাই কত কত টাকা পেলে তুমি সন্দীপকে মুক্তি দেবে? আমি যদি বলি আজ আমি গরিব নয় রীতিমতো ধনী, কত টাকা পেলে আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন? তুমি বোধহয় ভুলে গেছো অমিত, আমি নিখিল গুপ্ত। আপনিও ভুলে যাবেন জীবিত অবস্থায় তোমার সামনে এখনো দাঁড়িয়ে আছে। আপনিও ভুলে যাবেন না আপনি কার বাড়িতে এসে উচ্চস্বরে কথা বলছেন। আপনি চাইলে অমিতের মাথা ডাক কিনতে পারবেন না নিখিল গুপ্ত। অমিত, আমার আমার কথা শোনো অমিত, আমার কথা বুঝতে চেষ্টা করো। দেখো, আমি মানছি আমি তোমার করে অনেক অন্যায় অত্যাচার অবিচার করেছি, কিন্তু কিন্তু আজ আমি শুধুমাত্র আমার একমাত্র মেয়েকে সুখী করতে আমি চাই সন্দীপের মুক্তি ভিক্ষা। আপনার মনে করে নিখিল বাবু, যেদিন আমি উপহার থেকে এরকম করে মুক্তি ভিক্ষা চেয়েছিলাম সেদিন আপনি আমাকে দয়া করেননি, কিন্তু আমি আপনার মতো নির্বোধ নই। আমি আপনাকে দয়া করবো, কিন্তু একটা শর্তে। বড় কিসের শর্ত? আপনি যখন আপনার মেয়েকে শর্ত দিয়েছিলেন যেদিন সন্দীপ বাবু বিরাট সিঁদুর মাথায় নিয়েও বাড়িতে যাবে সেদিন আমার মুক্তি, ঠিক তেমনি যেদিন আপনার মেয়ে আমার সামনে সে তার স্বামীর মুক্তি ভিক্ষা চাইবে, ঠিক সেদিন সন্দীপ বাবু মুক্তি পাবে। হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিয়েছেন অমিত বাবু, তার জন্য আমি আপনার প্রশংসা করি। তবে তুমি যখন বাইরে যাও। পায়ের মা, তুই কি বলছিস মা? হ্যাঁ বাপি, আমি ঠিক কথাই বলছি। তুমি একটু বাইরে যাও। ঠিক আছে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করতে চাই। ঠিক আছে এবার ঠিক আছে, আমি বাইরে ওর জন্য অপেক্ষা করছি। তবে মনে রেখো অমিত, সেদিন যদি আমি তোমাকে দয়া না করতাম তাহলে আজ তুমি অমিত থেকে অমিত বাবু হতে পারতেন না। বাইরে থেকে আমি আপনার সব কথা শুনেছি, তাই আমি নিজে এসেছি আমার স্বামীর মুক্তি ভিক্ষা চাইতে। বলুন না, বলুন আমি কি করবো? আমার হাতের শাখা খুলে ফেলবো? না পাই না, আমার সিঁথির সিঁদুর মুছে ফেলবো? না পাই, এ তুমি কি বলছিস? আমি চাই শুধু একটিবার আমার বাড়িতে আমার মনের মন্দিরে বসাবো। আমি, তুমি ভুলে যেও না আমি এখন অন্যের স্ত্রী। তুমি কি ভুলে গেছো আমাদের ফিরে আসা দিনগুলোর কথা? না না, আমি কিছুই ভুলিনি। বিশ্বাস করো, প্রথম জীবনে যাকে আমি মন
যেখানে থাকো সেখান থেকেই তোমাকে বের করে নিয়ে আমার কাছে নিয়ে আসো। না না, ও কথা বলো না। আমি যে সঙ্গীত তোমার স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই তোমার সবগুলি তুমি মনের মধ্যে বিলীন করে দাও। জানি পায়েল, জানি, আর জানি বলেই ঈশ্বরের বিচার কখনো ভুল হয় না অমিত। কারণ একজন শুধু কাঁদবে আর একজন সুখে সংসার করবে, তা হতে পারে না অমিত। জানি পায়েল, জানি। আমি যে কন্যা সুখী আছি, সুখ যে সবার কপালে সয় না। ঠিক বলেছিস আমি, সুখ সবার কপালে। বৌদি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে তোমার দাদাকে ছাড়ানোর জন্যই আমি অমিত বাবুর কাছে এসেছি। আরে বৌদি যখন নিজে অমিত বাবুর কাছে এসছে, দাদা হাজত থেকে ছাড়া পাবে। সেই সুযোগে আজকের এই সময়টার কথা কাজে লাগাতে পারলে। কি ভাবছিস? না না, মানে তেমন কিছু নয়। এই দাদা না থাকায় ব্যবসার খুব ক্ষতি হচ্ছে, আর বাবাও যেন কেমন ভেঙে পড়েছে। তাই ওই ব্যাপার, ও নিয়ে তুই চিন্তা করছিস না। ওর চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এসো এসো বৌদি।